ওকে, যারা অ্যাড হয়েছো তারা একটু গ্রুপের লিঙ্কটা শেয়ার করবা, ঠিক আছে? যারা হচ্ছে ক্লাসে অটোমেটিক ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে, একটু লিঙ্কটা কষ্ট করে শেয়ার করবা, কারণ আমার এখান থেকে লিঙ্কটা শেয়ার করা একটু ঝামেলা। আশা করি তোমরা ভালো আছো। তো একটু লিঙ্কটা তোমরা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে একটু শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ট্রাই করি। ওকে, তো আমরা 2-1 মিনিট একটু অপেক্ষা করব যাতে সকলে অ্যাড নিতে পারে। তো আমরা 2 থেকে 1 মিনিট একটু অপেক্ষা করি। যারা যারা এখনো অ্যাড হয় নাই ধীরে ধীরে একটু করে অ্যাড হোক, এরপর আমরা ক্লাস শুরু করব। আজকে হচ্ছে আমরা নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স যে বইটা আছে সেই বইটা হচ্ছে একটু হালকা ধারণা নেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে আমরা যে মূল প্রথম চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ করা শুরু করব। মোহাম্মদ সিনা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? শান্তা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম আপু। শুভ প্রামাণিক, ওকে ভাইয়া। আচ্ছা, যারা আছে একটু কমেন্ট করার চেষ্টা করবা, তাহলে আমি বুঝতে পারি আসলে কারা কারা ক্লাস করতেছে, ঠিক আছে? ফয়সাল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? স্মিতা ঐশী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দুলাল মধু, প্রণাম। রাফিকা, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আমরা অলরেডি 5 বেজে গেছে, আমরা লেট করব না। তোমরা সকলেই ফান্ডামেন্টাল বইটা আশা করি তোমাদের কাছে আছে। তো আমি একটু ট্রাই করি হচ্ছে লাইভটা, আমার আরেকটা গ্রুপ আছে ওখানে একটু শেয়ার করে দেবো। ওকে, তো আমরা আজকে আমাদের যে ক্লাসটা করার কথা ছিল যে ফান্ডামেন্টাল অফ ম্যাথ, তাই না? তো ফান্ডামেন্টাল ম্যাথে আমরা কয়টা চ্যাপ্টার একটু দেখে নেই। সাধারণত এখানে 20টা চ্যাপ্টার আছে। ওকে, আমরা শুরু করতেছি একটু। আচ্ছা, তো ফান্ডামেন্টাল অফ ম্যাথে আমাদের হচ্ছে চ্যাপ্টার আছে মোটামুটি। সুস্মিতা, হ্যালো ভাইয়া। হ্যালো, জি ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। আলফি শাহ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো এই ফান্ডামেন্টাল অফ ম্যাথে আমাদের কয়টা চ্যাপ্টার আছে? 20টা। তো এই চ্যাপ্টার 20টাকে আবার বিভিন্ন অংশে ভাগ করা আছে। তো ফান্ডামেন্টাল অফ ম্যাথ বইটা একটু আমরা আলোচনা করার চেষ্টা করি। তো মূল ফান্ডামেন্টাল অফ ম্যাথের চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টার 1 থেকে শুরু করে তোমাদের এই তো চ্যাপ্টার 5 পর্যন্ত। এটা মূল ফান্ডামেন্টাল অফ ম্যাথের মধ্যে পড়ে। আর এই যে চ্যাপ্টার 6 থেকে এটা আবার লিনিয়ার আলজেব্রা। তো মেজরদের 3টা সাবজেক্ট আছে, যে 3টা সাবজেক্ট তোমাদের এই যে পুরো একটা বইয়ের মধ্যে 3টা সাবজেক্ট আর কি দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো মেজরদের 3টা সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথ, লিনিয়ার আলজেব্রা, এরপর হচ্ছে একটা হচ্ছে জিওমেট্রি, ঠিক আছে? অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। তো 3টা সাবজেক্টে দিছে, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার একটু কমাই দিছে, 2 থেকে 3টা করে এরকম টাইপের। তো আবার লিনিয়ার আলজেব্রার ভাগটা হচ্ছে চ্যাপ্টার 6 থেকে
আমাদের আসলে কি আসলে সিলেবাসটা বোঝা জরুরি। চ্যাপ্টার 6 থেকে আমাদের এই যে চ্যাপ্টার 12 পর্যন্ত, এরপর আবার চ্যাপ্টার 13 থেকে আমাদের হচ্ছে জিওমেট্রির যে ভাগটা আছে, ঠিক আছে। তো এই জিওমেট্রির ভাগটা আবার চ্যাপ্টার 13 থেকে 20 পর্যন্ত। তো আমরা সাধারণত এখন সকল চ্যাপ্টারগুলো করার চেষ্টা করব। এক্সামের আগে আমরা হচ্ছে সবচেয়ে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, যেগুলো থেকে 100% কোশ্চেন হয়, সেই চ্যাপ্টারগুলো দেখানোর চেষ্টা করব। তার আগে একটু প্রশ্নের আমরা মানবন্ধনটা দেখে নেই। তোমরা হচ্ছে বিষয়ের শেষে যদি বের করো তাহলে দেখতে পারবা যে প্রশ্নের আসলে মানবন্ধনটা কেমন। সাপোজ আমি একটা নন মেজরের 14 সালের কোশ্চেন বের করছি। আচ্ছা, এটা বের করি। তো 15 সালের একটা নন মেজরের কোশ্চেন। দেখো ক বিভাগ থাকে, ক বিভাগে আমাদের 10টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, ঠিক আছে। প্রশ্ন জায়গাটা এগুলো কি বলে ব্রিফ কোশ্চেন। তবে ব্রিফ কোশ্চেন বেশি পড়তে হয় না, যেগুলো তোমাদের সালে আসে লাস্ট 10 ইয়ার, সেই সালের কোশ্চেনগুলো পড়বা আর ইনশাল্লাহ তোমাদের সকল ব্রিফ কোশ্চেন কমন পাবা। এর পরবর্তী হচ্ছে খ বিভাগে। তো খ বিভাগের ক্ষেত্রেও স্যাম যদি লাস্ট 10 ইয়ার কেউ কমপ্লিট করতে পারে সেক্ষেত্রে তোমাদের কি সকল প্রশ্ন কমন আসে। খ বিভাগে 5টা দিতে হয়, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এর মধ্যে আবার কিন্তু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো করলেই তুমি 100% কমন পাবা, ঠিক আছে, কমন পাবা। আশা করি এই ব্যাপারগুলো নিয়ে একটু পরে আলোচনা করা হবে। এরপর গ বিভাগের দেখো যে গ বিভাগে আমাদের কয়টা প্রশ্ন অ্যান্সার করতে হচ্ছে, 5টা অ্যান্সার, ঠিক আছে। আরনিকা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু। তো আশা করি একটু তোমরা প্রশ্ন সিস্টেমটা বুঝে গেছো যে কিভাবে প্রশ্ন হয়। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম। আমাদের হাতে যে খুব বেশি সময় আছে এরকম না কিন্তু, কারণ হয়তো দেখা যাবে 4 মাস পরে তোমাদের এক্সাম হয়ে যেতে পারে। সো 20টা অধ্যায় এদিকে, ক্যালকুলাসের আবার ওদিকে 24টা অধ্যায় ক্যালকুলাস। আমরা প্রথমত চেষ্টা করব যেগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট অ্যান্ড যেগুলো ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো সেগুলো শেষ করে নিয়ে পরবর্তীতে আবারও কি যেগুলো ইম্পর্টেন্ট লেস সেগুলো করা। আচ্ছা, তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিয়েল নাম্বার অ্যান্ড অ্যানালাইসিস। ওকে, তো যারা ক্যালকুলাস ক্লাস এখনো করো নাই তাদের হচ্ছে গ্রুপে আগের ক্লাসগুলো দেওয়া আছে। তো লাস্ট 2 ডেজ ফ্রি ক্লাস আমাদের 31 তারিখে একটা আছে, এই 2 দিনে ফান্ডামেন্টালি করাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো রিয়েল নাম্বার সিস্টেম এটা হচ্ছে বাস্তব সংখ্যা গোষ্ঠী। তো চ্যাপ্টারটা একটু আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, এগুলো আলোচনা করার মতো কিছু নাই। তো ডিরেক্টলি আমি এখানে একটু দেখাই তোমাদের যে বাস্তব সংখ্যাটা আসলে কি। বাস্তব সংখ্যাটা হচ্ছে সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাই বাস্তব, মানে বলতে গেলে যতগুলা সংখ্যা আছে সকল সংখ্যাই কি বাস্তব। অবাস্তব সংখ্যা বলতে বোঝায় যে √এর ভিতরে -1, যেটা আমরা জটিল সংখ্যাটা অবাস্তব সংখ্যা, যেটাকে I² দ্বারা প্রকাশ করে থাকি, সেটা এই চ্যাপ্টারে আলোচনা নাই। তো যাই হোক, বাস্তব সংখ্যা বলতে আর সাধারণত আমরা বুঝি সকল ধনাত্মক সকল ঋণাত্মক সংখ্যা, অবশ্যই শূন্য সহকারে। তো বাস্তব সংখ্যা থেকে প্রথমত আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা 2টা অংশে বিভক্ত হয়ে যায়। এরপর মূলদ সংখ্যাটা আবার 2টা অংশে ভাগ করা যায়, মূলদ সংখ্যাকে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা। আবার দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে শূন্য। তো আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার। মূলত অমূলদ সংখ্যাগুলোর একটু সংখ্যাগুলো তোমাদের জানা উচিত, যেগুলো তোমরা ক্লাস 10-এ করে আসছো। তো এরপরও আমি যদি এখানে এদিকে আলোচনা করা আছে যে P/Q আকারের এই সংখ্যাগুলো পড়ে নিবা, ঠিক আছে। সংখ্যাগুলো তোমাদের ব্রিফের জন্য ইম্পর্টেন্ট, যে P/Q আকারের হচ্ছে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। আর হচ্ছে যদি P/Q আকারে আমরা প্রকাশ না করতে পারি সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তোমরা যেটা জানো যে ইতিমধ্যে যে আগের ক্লাসগুলো মানে হচ্ছে ক্লাস 10 কিংবা ক্লাস এইচএসসি তো আমরা মূলত অমূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা আছে। তো আমরা সাধারণত সময়টা যাতে আমাদের ওয়াস্ট না হয়, সো আমরা চেষ্টা করবো ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আলোচনা করার জন্য। তো দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে ইম্পর্টেন্ট একটা হচ্ছে বিষয় আছে যে এই যে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য, এটা কিন্তু বারবার আসে। দেখো নন মেজরের আসছে রিপিট হচ্ছে 2, 5, 7, 12, 14, 15, আবার যারা মেজর তাদেরও হচ্ছে 14 সাল পর্যন্ত আসে। তো আমাদের এই বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য সম্পর্কে জানা জরুরি। তো বাস্তব স্বীকার্যের মধ্যে আমরা যে ব্যাপারগুলো জানবো, এই ফিল্ড স্বীকার্য হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বাস্তব। আমি আসলে সরি যে আসলে ক্লাস নেওয়ার সময় কেউ মেসেজ দিলে অটোমেটিকলি আর কি ক্যামেরা কেন জানি অফ হয়ে যায়। আর সো আমরা তাহলে এখন বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্যটা একটু আলোচনা করি, ঠিক আছে। একটু মনোযোগ দাও। তো
আমরা জানি যে বাস্তব সংখ্যা আসলে কোনগুলো, একটু আগে আলোচনা করলাম যে সকল ধনাত্মক আর সকল ঋণাত্মক সংখ্যা মিলে বাস্তব সংখ্যা হয়। তো ফিল্ড শেখারটা খুব ইম্পর্টেন্ট। তো এটা বাস্তব সংখ্যা ফিল্ড শেখার প্রথমত এটা হচ্ছে যোগের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে দুইটা অংশে ভাগ করা আছে ফিল্ড স্বীকার্যটা, বইয়ে একটু তোমরা চোখ দাও। একটা হচ্ছে যোগ স্বীকার্য, একটা হচ্ছে গুণন স্বীকার্য। তো A1 দ্বারা বোঝাচ্ছে, এখানে প্রথমে একটা দেওয়া আছে দেখো A1 দ্বারা। A1 দ্বারা বোঝা হচ্ছে অ্যাডিশনাল, অ্যাডিশনাল মানে হচ্ছে যোগ, ঠিক আছে। তো এই যোগ স্বীকার্যকে আবার হচ্ছে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা ভাগে। একটা হচ্ছে তুমি একটু বইয়ের দিকে খেয়াল করো, আবদ্ধতা বিধি, সংযোজন বিধি, এককের অস্তিত্ব বিধি, বিপরীতের অস্তিত্ব বিধি এবং বিনিময় বিধি। তো এটা আমাদের নিচের ক্লাসগুলোতেও ছিল, এরপরে খুব ভালোভাবে আলোচনা করতেছি কারণ এই টপিকটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো যোগ স্বীকার্যটা নিয়ে একটু আলোচনা করি। তো যোগ স্বীকার্যের প্রথমেই আছে কি আমাদের, একটু বইয়ের দিকে দেখো তোমরা, যে আবদ্ধতা বিধি। আসলে আবদ্ধতা বিধিটা কি, ঠিক আছে। আবদ্ধতা বিধিটা হচ্ছে, আমি একটু বই যেভাবে দেওয়া আছে একটু লিখিয়ে ফেলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আবদ্ধতা বিধি। ওকে, তো এটা হচ্ছে ফর অল চিহ্ন, ফর অল এ। আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদের, আমি বইয়ের মতো করে একটু তোলার চেষ্টা করি। রিয়েল নাম্বার যদি হয় তাহলে এ প্লাস বিও হচ্ছে কি রিয়েল নাম্বার। খুবই সোজাই স্বীকার্য করলাম, ঠিক আছে। তো এখানে বলতেছে যে, একটু আমি একটা কালার পেন নিচ্ছি, যে এখানে বলতেছে যে এ আর বিটা যদি বাস্তব সংখ্যা হয়, আমরা জানি রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা, তো 1 নাম্বার যে বিধিটা, এ আর বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি, এই এ প্লাস বিটাও কি হবে, বাস্তব সংখ্যা হবে। একটু তোমাদের এই ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বোঝাই, ঠিক আছে। তোমরা এখানে আমি বুঝাইতে বুঝাইতে যেন তোমাদের আয়ত্ত হয়ে যায়, যেন না বলো এক্সামে, যেন ডিরেক্টলি এক্সামে বসেও যেন লিখতে পারো। তো এ আর বিটা যদি বাস্তব সংখ্যা হয়, সাপোজ 1 আর 2, এটা কিন্তু কি অবশ্যই কি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে 1 আর 2 এর যোগফল কত আসবে, 3। তো এটাও তাহলে অবশ্যই 3 আমাদের কি বাস্তব সংখ্যা। তো আশা করি এটা ক্লিয়ার। আর এই উল্টায় এটাকে বলা হয় ফর অল, ঠিক আছে। যদি এ বি যদি বাস্তব সংখ্যা হয়, আবদ্ধটা হচ্ছে কি এ প্লাস বিও বাস্তব সংখ্যা। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। যদি কারো কোশ্চেন থেকে থাকে তোমরা একটু কমেন্ট করবা। এরপর আসি A2, দ্বিতীয় যে আমাদের স্বীকার্য আছে অ্যাডিশনালের ক্ষেত্রে, মানে যোগ স্বীকার্যের ক্ষেত্রে, এটা হচ্ছে বলতেছে যে সংযোজন বিধি। তো সংযোজন বিধিটা কি একটু দেখি। তো তোমরা প্রথমত বিধিগুলান মুখস্থ করে নিবা, এরপরে মুখস্থগুলার কোনটার কি ব্যাপার একটু করে বোঝার চেষ্টা করো ধীরে ধীরে। আমি আশা করি তোমাদের যখন শেষ করে ফেলবো একদম আয়ত্ত হয়ে যাবে। তো দেখো এখানে দেওয়া আছে, বইয়ে যেটা দেওয়া আছে তৈরি, হচ্ছে ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে তোমাদের আসতেছে, দেখো এখন বইয়ে যেটা দেওয়া আছে আমি তুলাই দিয়ে একটু বুঝাই দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি। আবারও বলতেছি, যারা ক্যালকুলাস ক্লাসগুলো করে নেও নাই, ফ্রি ক্লাসগুলো আছে আমাদের, সেগুলো করে নিবা। তো দেখো এখানে কি বোঝাচ্ছে, এবিসি যদি 3টা বাস্তব সংখ্যা হয়, ঠিক আছে, এবিসি যদি 3টা বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এর যে মানটা হবে, এ প্লাস বি প্লাস সি এর মানটাও সেম হবে, ঠিক আছে। তো আমরা একটু তোমাদের উদাহরণ দিয়ে দেখাই। তার মানে আবদ্ধতা বিধিটা কি বোঝালো, যদি 2টা বাস্তব সংখ্যা থাকে তাহলে ওইটার যোগফল আমাদের কি বাস্তব সংখ্যা। এরপর সংযোজন বিধি ব্যাপারটা হচ্ছে, যদি 3টা বাস্তব সংখ্যা থাকে, 3টা যদি বাস্তব সংখ্যা থাকে, প্রথম 2টার যোগফল প্লাস 3 নাম্বারটার যোগফল যদি করি আমরা, এরপরে যদি শেষের 2টা যোগফল প্লাস প্রথমটা করি, তাহলে 2টার যোগফলই সেম হবে। তো ব্যাপারটা খুবই ইজি। দেখো আমরা বাস্তব সংখ্যা 3টা ধরে নিলাম, একটু এখানে আমি এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো 2, 3, 5, এই 3টা বাস্তব সংখ্যা, ঠিক আছে। তো এই 3টার মধ্যে যদি 2টার যোগফল, দেখো 2 প্লাস 3 প্লাস 5 করি, আবার যদি আমরা এর মান হচ্ছে 2, এখানে 2 প্লাস 3 প্লাস 5 করি, 2টার মানে কত আসে, 3 আর 2 5, 2টার মানে হচ্ছে কত আসে আমাদের এখানে 10, 2টার মানে 10 আসে। তো এটাই বোঝাচ্ছে সংযোজন বিধি যারা, যে 3টা যদি বাস্তব সংখ্যা থাকে, যেহেতু এটা যোগ স্বীকার্যের ক্ষেত্রে, তাহলে এখানে 2টা বাস্তব সংখ্যার যোগফল প্লাস আরেকটা বাস্তব সংখ্যার যোগফল ইকুয়াল আমরা দেখতে পারি যে প্রথম সংখ্যার প্লাস দ্বিতীয় 2টা সংখ্যার যোগফল। ভাইয়া থেকে যাচ্ছে তো, মানে বুঝতে পারলাম না।
ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আশা করি তোমরা ভাই ঝাপসা আসে, আমি এক্সট্রিমলি সরি, আসলে ঝাপসা কেন যে যায় বারবার বুঝি না। আবার অনেকে ক্লিয়ার দেখতে পারে, অনেকের হচ্ছে ঝাপসা, তো মেবি কারণ এর প্রবলেম একটু থাকতে পারে। তো দেখো, তাহলে আমার সংযোজন বিধিটা হয়ে গেল। আমার সঙ্গে সঙ্গে একটু তোমরা বলার ট্রাই করো যে আবদ্ধ বিধিটা হচ্ছে দুইটা সংখ্যা, বাস্তব সংখ্যার যদি যোগফল বাস্তব। সংযোজনটা হচ্ছে তিনটা যদি বাস্তব সংখ্যা থাকে তাহলে এই তিনটা বাস্তব সংখ্যার মধ্যে প্রথম দুইটা যোগফল প্লাস তৃতীয়টা ইকুয়াল আমরা লিখতে পারি প্রথম বাস্তব সংখ্যা প্লাস পরের দুইটা বাস্তব সংখ্যার যোগফল। ঠিক আছে, এই দুইটা ইকুয়াল মানে দুইটা যোগফলের মানটা সমান হবে। আশা করি সংযোজন বিধানটা ক্লিয়ার তোমাদের। এখন চলে আসি এককের অস্তিত্ব বিধি। ঠিক আছে, তো এককের অস্তিত্ব বিধি একটা আছে আমাদের, এটা একটু বোঝার চেষ্টা করি। A3 কি আছে? এককের হচ্ছে অস্তিত্ব বিধি। তো এককের অস্তিত্ব বিধিটাতে বলতেছে যে এই যে একটা উল্টা এ আছে, ঠিক আছে, এটাকে বলে এক্সিস্ট। ঠিক আছে, এক্সিস্ট 0 বিলংস টু আর। আচ্ছা, তো এখন এটা বলতেছে, আমি একটু তুলে ফেলি আগে, যেন এ আচ্ছা দেখো, তো তাহলে এটা আমাদের হচ্ছে 3 নাম্বার যে সত্যটা বলতেছে যে ফর অল এ বিলংস টু আর। 3 নাম্বার সত্য বলছে এককের অস্তিত্ব বিধি। তো দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু আর, যেন এ ইকুয়াল প্লাস 0 ইকুয়াল 0 প্লাস এ ইকুয়াল এ। তো এখানে বলতেছে তো 0 একটা বাস্তব সংখ্যা, এ একটা বাস্তব সংখ্যা। তো আমরা এ একটা বাস্তব সংখ্যা নিয়েছি এখানে, মানে বোঝাচ্ছে এ যদি একটা মনে করো যে বাস্তব সংখ্যা, সেটার সঙ্গে যদি একবার আমরা 0 যোগ করলাম, আবার 0-র সাথে আবার সেই বাস্তব সংখ্যাটা যোগ করলাম, তো দুই ক্ষেত্রেই আমরা যে মূল বাস্তব সংখ্যাটা সেটা কিন্তু পাবো। এককের বাস্তব সংখ্যা বলতে এখানে একটা বাস্তব সংখ্যা নিয়ে আমরা কাজ করতেছি। এককের অস্তিত্ব বৃদ্ধি, যে একটা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতেছি, ওই বাস্তব সংখ্যাটা আমরা কি পাচ্ছি, আবার ফিরে পাচ্ছি। তো সাপোজ আমরা এ বাস্তব সংখ্যা 1 যদি মনে করি, প্লাস 0, আবার 0 প্লাস আমার বাস্তব সংখ্যা কি ছিল 1। তো দেখো 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 0 মানে 1, তো এই দুই ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি। তো এককের অস্তিত্ব বিধিটা আশা করি তোমাদের অলরেডি তোমাদের মাথায় গেঁথে গেছে। আমরা আবার একটু রিপিট করার চেষ্টা করি। আবদ্ধ বিধিটা হচ্ছে আমাদের যোগ, মানে দুইটা বাস্তব সংখ্যা যোগ করলেও ওই দুইটা বাস্তব সংখ্যা যদি বাস্তব হয় তাহলে যোগফলটাও বাস্তব। ওকে, ক্লিয়ার। 2 নম্বরে আসি সংযোজন। সংযোজনে অবশ্যই তিনটা আমাদের কি থাকবে, তিনটা বাস্তব সংখ্যা থাকবে, এর মধ্যে দুইটা বাস্তব সংখ্যার যোগফল প্লাস 3 নাম্বার বাস্তব সংখ্যার যোগফল ইকুয়াল প্রথম বাস্তব সংখ্যার যোগফল পরের দুইটা বাস্তব সংখ্যার যোগফল সমান। এবার এককের অস্তিত্ব বিধি মানে হচ্ছে আমাদের একটা বাস্তব সংখ্যা থাকবে এবং এটার সঙ্গে যদি একবার যোগ করি, আবার জিরোর সঙ্গে যদি আবার যোগ করি, তো সেম মানটাই চলে আসবে। এটা হচ্ছে সেম বাস্তব সংখ্যাটা চলে আসবে। এককের অস্তিত্ব বিধিটা আমার শেষ হয়ে গেল। ওকে, তো এখন আসি আমাদের বিপরীতের অস্তিত্ব বিধি। বিপরীত বলতে বোঝায় যে একটা যদি পজিটিভ থাকে আর একটা কি নেগেটিভ। ওকে, ব্যাপারটা এরকম। আমি একটু আলোচনা করি। আচ্ছা, এখানে আলোচনা করা যাবে। A4 বিপরীত অস্তিত্ব বিধি। তো এখানে বলতেছে, বইয়ে দেওয়া আছে যে A belongs to R, there exists minus A belongs to R, যেন বইটা যেভাবে দেওয়া আছে আমি তুলে ফেলতেছি, এরপর আলোচনা করতেছি। যদিও এই পেজে না নেই, ওপর পেজে নেই ভালো ছিল। ইকুয়াল A প্লাস মাইনাস A ইকুয়াল 0। তো বিপরীত অস্তিত্ব বিধিটা এরকম যে যদি একটা বাস্তব সংখ্যা হয়, আবার মাইনাস এও যদি একটা বাস্তব সংখ্যা হয়, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এর বিপরীত সংখ্যা, মানে এর বিপরীত সংখ্যা কি মাইনাস এটা। তো এক্ষেত্রে বলতেছে যে বিপরীত অস্তিত্ব বিধিটার ব্যাপারটা হচ্ছে যদি পজিটিভে আর নেগেটিভে একসঙ্গে একবার যোগ করলাম, নেগেটিভে পজিটিভে, আবার যদি পজিটিভে নেগেটিভে যোগ করি, সেক্ষেত্রে কি মানটা সবসময় 0 আসবে। তো ব্যাপারটা এরকম, সাপোজ যদি আমাদের একটা বাস্তব সংখ্যা মনে করলাম, নেগেটিভ বাস্তব সংখ্যা -1, আর একটা পজিটিভ বাস্তব 1 ইকুয়াল, আবার যদি পজিটিভ বাস্তব সংখ্যা মাইনাস নেগেটিভ বাস্তব সংখ্যা, দুটাই করো, দুইটার মানে কি আসবে 0 আসবে। তো এই ব্যাপারগুলো খুবই ইজি, আশা করি ক্লিয়ার। এখন বিনিময় বিধিটা কি,
বিনিময় বিধিটা একটু দেখি আমরা। A5 বিনিময় বিধি। তো বিনিময় বিধির ব্যাপারটা হচ্ছে এটাকে বলে ফর অল এ বি বিলংস টু আর, মানে রিয়েল নাম্বার যদি হয় তাহলে আমরা লিখতে পারি, দুটা বাস্তব সংখ্যা যদি হয় তাহলে a প্লাস বি ইকুয়াল লিখতে পারি b প্লাস এ। যে দুটা বাস্তব সংখ্যা যদি থাকে তো এই বাস্তব সংখ্যা দুটা যোগফল যেমন 1 প্লাস 3 ইকুয়াল এন্ড 3 প্লাস 1 লেখা যায়, সেটা কোনো কি পরিবর্তন হয় না। ঠিক আছে, তো দেখো যদি এটা আসে যে শুধু আসে যদি বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য, তাহলে কিন্তু তোমরা অলরেডি মার্কস পেয়ে গেলা। জাস্ট বিনিময় বিধিটা কি, দুটা বাস্তব সংখ্যা থাকে যদি সেই দুটা বাস্তব সংখ্যাকে প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করলে আবার যদি আবার ইকুয়াল যদি আবার দ্বিতীয়টাতে প্রথমটার সঙ্গে যোগ করে সেম মানে পাবো। আশা করি বুঝতে পারলাম যে 1 আর 3 যদি বাস্তব সংখ্যা হয় তাহলে 1 প্লাস 3 করলেও 4 আসে, আবার 3 প্লাস 1 করলেও 4 আসে। ঠিক আছে, জাস্ট আমরা জায়গাটা চেঞ্জ করছি, মানে বিনিময় করে ফেলছি। তাহলে আমরা একটু রিপিট করি যে আসলে যোগ স্বীকার্য আমরা কি কি ছিল, 5টা পয়েন্ট। একটা হচ্ছে আবদ্ধতা, একটা সংযোজন, একটা হচ্ছে আমাদের এককের অস্তিত্ব বিধি, এরপর বিপরীত অস্তিত্ব বিধি, এরপর ছিল বিনিময় বিধি। আশা করি সে খুব নেট প্রবলেম করছে। আচ্ছা, আমার এখানে তো ক্লিয়ার একদম ভাইয়া, তোমার এখানে নেট প্রবলেম, সো সরি। তো এই জন্য মনে হয় আজকে একটু উপস্থিতি কম। আচ্ছা, এখন আসি গুণন স্বীকার্য। ঠিক আছে, যে গুণন স্বীকার্য, তো গুণন স্বীকার্যটার ব্যাপারও সেম। সব এই যে যোগ স্বীকার্যের ক্ষেত্রে যে কয়েকটা পয়েন্ট ছিল, মোটামুটি 5টা পয়েন্ট, সেই পয়েন্টগুলো গুণন স্বীকার্যের জন্য মানে প্রযোজ্য। ঠিক আছে, যারা যোগ স্বীকার্য পারবে তারা গুণন স্বীকার্যটাও পারবে। ওকে, আর আমাদের ক্লাস সবসময় রেকর্ড থাকে, সো নো প্রবলেম। তোমরা চাইলে ক্লাসগুলো এখান থেকে করে নিতে পারো, এবং 1 তারিখের পর থেকে আমি আবার ইউটিউবে প্রাইভেট প্লেলিস্ট করে রাখবো যেগুলো ক্লাস হবে, সো ওখান থেকেও তোমরা করে নিতে পারবা। আচ্ছা, গুণন স্বীকার্যতে আসি। তো মাল্টিপল মানে হচ্ছে গুণ, সো M1। ঠিক আছে, আবদ্ধতা বিধি, প্রথমটা আবদ্ধতা বিধি। তো এখানে আমাদের যে ব্যাপারটা, সে ব্যাপারটা হচ্ছে আমরা যে যোগের ক্ষেত্রে, যোগের স্বীকার্যের ক্ষেত্রে দেখেছিলাম যে দুইটা যদি এটা ফর অল বাস্তব সংখ্যা থাকে, সেক্ষেত্রে ওই বাস্তব সংখ্যা দুইটার যোগফল কি হয়, বাস্তব। তো গুণের ক্ষেত্রে দুইটা যদি বাস্তব সংখ্যা থাকে, সেই দুইটা বাস্তব সংখ্যার গুণফলটাও কি আমাদের বাস্তব সংখ্যা, শেষ। কারণ এখানে এ বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয়, তো এ আর বি এর গুণফলটাও কি বাস্তব সংখ্যা। যেমন 2 আর 3 যদি দুইটা বাস্তব সংখ্যা হয়, তো আমরা যদি 2 গুণন 3 করি ইকুয়াল 6, সেক্ষেত্রে 6টাও বাস্তব সংখ্যা। আশা করি ক্লিয়ার। তো আমরা এটা শেষ করতে করতে আশা করি তোমাদের একটা মাথায় গেঁথে যাবে। মাল্টিপল টু 2 নম্বর বিধিটা হচ্ছে আমাদের সংযোজন বিধি, যেটা যোগের ক্ষেত্রেও ছিল, সংযোজন বিধি। ঠিক আছে, তো সংযোজন বিধিটা কি আমি একটু খাতায় তুলে নিচ্ছি। দেখো, আমরা দেখেছিলাম সংযোজন বিধি যোগের ক্ষেত্রে 3টা বাস্তব সংখ্যা ছিল, এন্ড এই 3টা বাস্তব সংখ্যা আবার হচ্ছে প্রত্যেকটা দুইটার যোগফলের সঙ্গে একটা এক্সট্রা করে যোগফল করলে সেম মান পাওয়া যায়, সেটা আমরা দেখেছিলাম। তো এই ক্ষেত্রে যেহেতু এটা গুণের ক্ষেত্রে, তাহলে দুইটা করে যদি বাস্তব সংখ্যা আমরা গুণ করি ব্র্যাকেট দিয়ে করে, আবার 3 নাম্বার সাথে যদি আবার গুণ করা হয়, পরবর্তীতে যদি আবার যে কোনো দুইটা গুণ করে ফাতেমা খানম, ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক লেটে জয়েন হলা, সো প্রবলেম নাই, তুমি ক্লাসটা দেখে নেবা। দেখো এখানে সংযোজন বিধিটা দেখো, ধীরে ধীরে তোমার যোগের ক্ষেত্রে বিধিটাও মনে করার চেষ্টা করো, তাহলে তোমাদের অটোমেটিকলি এখানে হয়ে যাবে। তো দেখো, আবার এক্সট্রা করে একটা রেখে দিয়ে বাস্তব সংখ্যার পরবর্তী দুইটা যদি আমরা গুণ করি, সেক্ষেত্রেও কি মানটা সেম আসবে। ঠিক আছে, এ আর বি মনে করলাম 1 × 2 × 3, 1 × 2 × 3 ব্র্যাকেটের মধ্যে, তো মানটা কিন্তু সেমই আসবে। 2 3 × 6, 3 × 6 = 6। ঠিক আছে, তো সংযোজন বিধিটা একদম যোগের যে সংযোজন বিধিটার ক্ষেত্রে সেম জিনিস, শুধু এটা গুণ আর এটা হচ্ছে আমাদের যোগ ছিল। এককের অস্তিত্ব বিধিতে আসি। ঠিক আছে, M3 মাল্টিপল মানে হচ্ছে 3, মানে 3 নাম্বার এটা স্বীকার্য। তো এককের অস্তিত্ব বিধি।
তো এক্ষেত্রে দেয়ার এক্সিস্ট হচ্ছে 1, এখানে 1টা হচ্ছে বাস্তব সংখ্যা, যেন আমি বই থেকে একটু তুলে ফেলে এরপর আলোচনা করতেছি। 1 ইন্টু এ, সরি ছোট হাতের এ, ইকুয়াল এ ইন্টু 1 ইকুয়াল এ। এখানে এটাও কি আমাদের বাস্তব সংখ্যা। দেখো যোগের ক্ষেত্রে শুধু আমরা 0 ইউজ করছিলাম এককের অস্তিত্ব বিধিতে, আর এখানে আমরা ব্যবহার করতেছি 1, কারণ এখানে যদি আমরা 0 ইউজ করি কিন্তু সব মানগুলো 0 হয়ে যাবে। সেক্ষেত্রে এককের বিধি, যে আমরা যে বাস্তব সংখ্যাটা ইউজ করব সেই বাস্তব সংখ্যাটা কিন্তু আমরা ব্যাক পাবো না যদি এখানে 0 ইউজ করি। তো আমরা এখানে 1 ইউজ করছি, 1 এর সঙ্গে একটা বাস্তব সংখ্যা এ, আবার 1 এর সঙ্গে একটা বাস্তব সংখ্যা এ। তো আগেরটাতে ছিল আমাদের যোগের বিধির ক্ষেত্রে, একটু মনের চেষ্টা করি, এককের অস্তিত্ব বিধি 0 ইন্টু এ এবং এ ইন্টু 0 ছিল, 0 প্লাস এ প্লাস 0 ছিল। যোগের বিধি মানে সবসময় প্লাস থাকবে, সেটা আমরা এটা বাস্তব সংখ্যাটা ব্যাক পেয়েছিলাম। তো এখানেও সেম, গুণের ক্ষেত্রে শুধু 1টা আমাদের গুণ অবস্থায় থাকবে। তো দেখো 1 টু 1 করলে এইচ পাই কিন্তু। সো এটা কি আমাদের এককের অস্তিত্ব বিধিতে একক কোন মানের সাথে যদি আমরা বাস্তব সংখ্যাটা গুণ করতেছি তো বারবার ওইটাই আমাদের কি ব্যাক আসতেছে। সাজ্জাদুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? এরপর মাল্টিপল 4, 4 নাম্বার যে আমাদের, আমার একটু লেখাটা খারাপ, সো ডোন্ট মাইন্ড। লেখা দিয়ে তো আর অঙ্ক বুঝাইতে সমস্যা হয় না, লেখা দিকে না তাকে আমার বোঝানোর দিকে তাকালে বেটার হয়। আচ্ছা, এখন মাল্টিপল 4 বিপরীতের অস্তিত্ব বিধি। তো এককের অস্তিত্ব বিধি চলে গেল, এখন বিপরীত দেখা যাক। আমরা এই শেষ করে আজকে 2 থেকে 3টা থিওরেমও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বিপরীতের অস্তিত্ব বিধি, ঠিক আছে। তো বিপরীত অস্তিত্ব বিধিটা আমরা এর আগেরটাতে দেখে আসছিলাম যে মাইনাস প্লাস মাইনাস ইউজ করলে হয়ে গেল যোগের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে মনে করলাম যে এ ইনভার্স 1 হচ্ছে এটা একটা বাস্তব সংখ্যা। তো ইনভার্স 1টা বিপরীত কিসের? এর বিপরীত গুণের ক্ষেত্রে। কিভাবে? এ হচ্ছে গুণ অবস্থা, যদি এ কে যদি আমরা 1/a করে দিই তাহলে কি হয়ে গেল? একটা বিপরীত হয়ে গেল। তো আচ্ছা, তো এইভাবে এক্ষেত্রে আমরা যে বিপরীতের অস্তিত্ব ক্ষেত্রে আমরা লিখতে পারি যেন এ ইন্টু এ ইনভার্স, আমি ব্যাপারটা বুঝাই দিচ্ছি, ইকুয়াল এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল হচ্ছে 1। তো দেখো বিপরীত অস্তিত্বের ক্ষেত্রে আমরা একটা এ ইনভার্স লাগতেছে, এককের ক্ষেত্রে শুধু 1, আর যোগের ক্ষেত্রে কি ছিল? এককের ক্ষেত্রে 0 ব্যবহার করতেছি, আর বিপরীতের ক্ষেত্রে মাইনাস এ প্লাস এ, ঠিক আছে। তো এখানে এ ইনভার্স, একবার এটা সামনে ইনভার্সটা পেছনে, ইনভার্সটা সামনে এটা পেছনে। তো আমরা এই দুই ক্ষেত্রে আমরা কি পাবো? 1 পাবো বিপরীত অস্তিত্ব। তো কিভাবে 1 পাচ্ছি? দেখো এ ইন্টু এ ইনভার্স মানে আমরা লিখতে পারি 1/a। তো এ কেটে দাও 1/a ইনভার্স মানে 1/a ইন্টু এ কেটে দাও 1 পাচ্ছি। তো বিপরীত অস্তিত্ব বিধি গুণনের ক্ষেত্রে এইটাই। আমরা এখন আসি 4 নাম্বার, যেটা বিনিময় বিধি ছিল। তো আশা করি গুণনেরটা করতে করতে তোমাদের যুগেরটা অটোমেটিকলি মাথায় গেঁথে গেছে। আমরা এখন যুগেরটা দেখি, বিনিময় বিধিটা দেখি। তো আমি একটু যোগেরটা আলোচনা করি। যোগেরটা কেমন ছিল? বিনিময় বিধি যদি a প্লাস বি থাকে তাহলে সেটাকে আমরা বি প্লাস এ হিসেবে লিখতে পারি। তাহলে বুঝতে পারতেছো যে গুণনের ক্ষেত্রে বিনিময় বিধিটা কেমন হতে চলেছে। ফর অল এ বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি এ আর বি যদি গুণ করি যে মান পাবো, এই বি আবার এ গুণ করলেও সেম মান পাবো, তাই না? এ যদি 1 হয়, এটা যদি 3 হয়, যে মানটা পাচ্ছে 3, আবার এটা যদি 3 হয় বি আর এ যদি 1 হয় তো 3 পাবো, সেম মানটাই পাবো। তাহলে আমরা একটু চিন্তা করি যে যোগ স্বীকার্য যদি কারো বংশ থাকে তার গুণন স্বীকার্যটা অটোমেটিকলি লিখতে পারবে। শুধু একক অস্তিত্ব বিধির আর বিপরীত অস্তিত্ব বিধির ক্ষেত্রে একটু পার্থক্য আছে। যোগের ক্ষেত্রে একক অস্তিত্ব বিধিতে আমরা 0 ইউজ করতেছি, ঠিক আছে, আর গুণনের ক্ষেত্রে সেটা হচ্ছে 1। বিপরীত অস্তিত্বের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি মাইনাস যোগের ক্ষেত্রে, আর বিপরীত অস্তিত্ব গুণনের ক্ষেত্রে ইউজ করতেছি 1/, সেটা হচ্ছে এ, মানে হচ্ছে এ ইনভার্স, এখানে এ মাইনাস। আচ্ছা, তো তোমরা একটু কমেন্ট করবা যে এই যে ব্যাপারটা স্বীকার্য গুলান কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট স্বীকার্য আছে, ক্রমবিন্যাস স্বীকার্য। তো এটাও অনেক ইজি, আশা করি বুঝতে পারবা। আচ্ছা,
আমরা তাহলে এখন ক্রমবিন্যাস যে আমাদের স্বীকার্য আছে, দেখো যে 1.6 যে 72 সংখ্যার ক্রমবিন্যাস 1.6। তো এই স্বীকার্যগুলো একটু আয়ত্ত করার নেওয়ার চেষ্টা করবা তোমরা সকলে। এই স্বীকার্যগুলোর প্রয়োজন আমাদের। হ্যাঁ, দুলাল মধু, ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি, ইটস ওকে। তো দেখো তাহলে যে আমাদের প্রথম স্বীকার্য, ফর অল এ কমা বি বিলংস টু আর, ঠিক আছে। যদি এ আর বিটা যদি বাস্তব সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি, একটু দেখো, যে এর থেকে বি এর মানটা বড় হতে পারে, বা এ ইকুয়াল বিও হতে পারে, অথবা এর চেয়ে বিটা বড় হতে পারে। তো একটু আমরা ক্লিয়ার, ইয়া ভাইয়া ক্লিয়ার। ভাইয়া ফর অল কখন ইউজ করবো আর এক্সটেন্ড কখন ইউজ করবো? আন্নিকা আগে পারতাম। আচ্ছা, ফর অলটা হচ্ছে আমাদের কি বলে, যেমন হচ্ছে বিশেষ ক্ষেত্রে বলতে গেলে যে চলকগুলা এ বি সি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ফর অলটা ব্যবহার করার চেষ্টা করব। আর দেয়ার এক্সিস্টটা হচ্ছে 1 2 3 4 5 এই টাইপের যে অঙ্কগুলান ব্যবহার করি, সেই টাইপের অঙ্কগুলান ব্যবহার করার চেষ্টা করব। হ্যাঁ আন্নিকা, দেখা যাবে যে অনেকেই পারে, কারণ আবার অনেকেই পারে না। যারা পারে তাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, আর যারা পারে না তাদের তাদেরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো তো আমি মেসে থাকি তো আসলে, সো একটু বাইরে থেকে নয়েজ আসলে কিছু মনে করবো না তোমরা। আচ্ছা, তো এই ব্যাপারটা দেখো, এটা খুবই সহজ। যদি এ আর বি যদি বাস্তব সংখ্যা হয়, সেক্ষেত্রে এই বাস্তব সংখ্যা কি, হয়তো বি এর চেয়ে এ বড় হতে পারে প্রথম বাস্তব সংখ্যা, অথবা সমান হতে পারে, ছোট হতে পারে। তো এ বি যদি এরকম হয়, 2 এটা হলে এটা হচ্ছে 1, সেক্ষেত্রে কি এ 1 এর চেয়ে কিন্তু 2 বড়। আবার যদি এর মানটা হয় 1, বি এর মান যদি 2 হয়, সেক্ষেত্রে কি 1 এর চেয়ে 2 বড় বাস্তব সংখ্যা। আবার দুইটা কি 1 1 হতে পারে না, সেক্ষেত্রে এটা প্রুভ করতেছে এটাকে, এটা প্রুভ করতেছে এটাকে, আর এটা প্রুভ করতেছে এটাকে। আশা করি বুঝতে পারছো। এখন আসি আমরা, স্মিতা ঐশী ঠিক আছে, বুঝতে পারছে, আর সবার ক্লিয়ার, সাদ্দাত খান, এরপর শিহাব সুমন ক্লিয়ার, ওকে, খুবই ভালো। আর বাকিদের কমেন্ট একটু আমি দেখতে পাচ্ছি না, সরি। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় স্বীকার্যে চলে আসি। দ্বিতীয় স্বীকার্যটা আমাদের কিরকম, যদি এ বি সি, আচ্ছা সরি, যে তিনটা আমাদের কি হয়, বিলংস টু আর, বাস্তব সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটাকে এভাবে, যে এই এবিসি যদি তিনটা বাস্তব সংখ্যা, যদি এর মানটা যদি বি এর চেয়ে বড় হয়, ও আবার বি এর মানটা যদি সি এর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে লেখা যায়, কি লেখা যায়, সেক্ষেত্রে লেখা যায় তবে যে এর মানটা সি এর চেয়ে বড়। কিভাবে একটু আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ এর মানটা যদি হয় আমাদের, ধরে নিলাম 5, বি এর মানটা যেহেতু ছোট, সো ধরে নিলাম 2, এখানে যেহেতু বি এর মানটা 2, তাই না, তার মানে যেহেতু সি এর মানটা কি বি এর চেয়ে ছোট, তার মানে একটা ছোট মান নেই, 2 এর চেয়ে ছোট মান কি 1। তাহলে দেখো এখানে বি এর চেয়ে এর মানটা বড় বুঝতে পারতেছি, এন্ড এখানে যদি সি এর চেয়ে বি এর মানটা হয় বড় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো 2 এর চেয়ে 5 বড় এ অলরেডি। আবার এখানে 1 থেকে 2 বড় সি এর মানটা, সি তো 2 এর থেকেও ছোট, তো যেহেতু বি এর চেয়ে এ বড়, তাহলে সি এর চেয়েও এ বড় হবে। ওকে, ব্যাপারটা এরকম। যদি একটা সংখ্যা রেখা চিন্তা করি, এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এ বি সি, তো 2 এর চেয়ে বড় যখন হচ্ছে, তখন তো সি এর চেয়ে বড় হবে অবশ্যই, এটাই বলতেছে। যদি এরকম হয় তাহলে এ সি এর চেয়ে বড় হবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এই ব্যাপারগুলোতে খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন নাই। এরপর আসি আমরা 3 নাম্বার যে সত্যটা দেওয়া আছে সেই সত্যতে। যদি এ বি সি বিলংস টু আর, মানে হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, যে তিনটা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে, এবং এখানে সত্য হচ্ছে যদি এই এ আর বি এর চেয়ে এটা যদি বড় হয়, তবে আমরা লিখতে পারি, বই থেকে সুন্দর করে একটু লিখে নিবা, আমি একটু স্কিপ করছি 2-1 ওয়ার্ড বাংলা, যে তাহলে লিখতে পারবো এ প্লাস সি বি প্লাস সি এর চেয়ে বড়।
কি হবে একটু দেখি, আমরা চেষ্টা করি যে এ আর বি, এর থেকে বিটা বড়। সাপোজ এ হচ্ছে 10, বি হচ্ছে 5, ওকে। তাহলে 10 5-এর থেকে এটা বড় হলো। তাহলে এখানে আমরা একটু ট্রাই করি, আর সি ধরলাম, 2 ধরলাম, সমস্যা নাই। 10 প্লাস সি এর মান হচ্ছে কত, 2 ধরেছি। আর এখানে বি হচ্ছে কত, আমাদের 5 ধরছি, যেহেতু বি এর থেকে ছোট, তো 5 প্লাস সি এর মান 2। তো দেখো অবশ্যই 10 2 12, অবশ্যই কি 5 2 7-এর থেকে বড়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে বি এর থেকে যদি একটা বাস্তব সংখ্যা যদি আরেকটা বাস্তব সংখ্যা বড় হয়, তাহলে তৃতীয় বাস্তব সংখ্যার সঙ্গে যদি যে বড় বাস্তব সংখ্যার সঙ্গে যোগ করা হয় দুইটার সঙ্গে, তাহলে প্রথম বাস্তব সংখ্যার সঙ্গে যেটা যোগ করা হবে সেটাই কি সবসময় বড় হবে। ওকে, আশা করি এটাও ক্লিয়ার তোমাদের। আর একটা স্বীকার্য আছে আমাদের এখানে, জাস্ট এই স্বীকার্যটা অনেক ইজি, যে যদি এ বি সি, ঠিক আছে, বিলংস টু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা এখানে যদি আবার হয়, যদি এর চেয়ে বি বড় হয় এবং সিটা হয় যদি 0-র চেয়ে বড়, সরি আশা করি দেখতে পাচ্ছ, তাহলে আমরা লিখতে পারি যে এ সি বি সি এর চেয়ে বড়। আচ্ছা, তো এর মানটা সেম টাইপ, এটা খালি গুণের ক্ষেত্রে 7 ধরলাম, এটা 5 ধরলাম, যেহেতু 5-এর থেকে এটা বড়, কারণটা হচ্ছে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন মানে আমরা বড় বুঝি। তাহলে সি 0-র থেকে বড়, সাপোজ 0-র থেকে বড় যে কোনো মান ধরি, 3 ধরলাম, ঠিক আছে। তো এ আর সি গুণ করি 7, সি এর মান 3, গ্রেটার দেন বি হচ্ছে 5, সি এর মান হচ্ছে 3। তো গুণ করে ফেলো, 3 7 21, আর এখানে 3 5 15। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে যেটা বলতেছে যে দুইটা বাস্তব সংখ্যা, তিনটা বাস্তব সংখ্যা, সেখানে দুইটা বাস্তব সংখ্যা যদি একটা বাস্তব সংখ্যার চেয়ে বড় হয়, একটা বাস্তব সংখ্যা, এবং আরেকটা বাস্তব সংখ্যা যদি 0-র থেকে বড় হয়, তাহলে তৃতীয় বাস্তব সংখ্যার সঙ্গে প্রথম বাস্তব সংখ্যা যদি গুণ করা হয়, তাহলে দ্বিতীয় বাস্তব সংখ্যার আর হচ্ছে তৃতীয় বাস্তব সংখ্যার গুণফল ওইটার থেকে কি অবশ্যই বড় হবে, যেটা আমি এখানে একটু ক্লিয়ারলি হয় বুঝাই দিছি। আচ্ছা, তো আমরা মোটামুটি স্বীকার্য শেষ করে ফেললাম। তো এই স্বীকার্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এরপরে কিছু আলোচনা আছে যে স্বাভাবিক সংখ্যা, এগুলো ইম্পর্টেন্ট একদমই না, কারণ তোমরা হয়তো একটা ব্যাপার জানো, অনেকে জানো অনেকে জানো না, যে অনার্সের ক্ষেত্রে শুধু বোর্ডে আসা প্রশ্নগুলোই রিপিট হয়, ঠিক আছে। সিলেবাস বিশাল, সো সব যদি শেষ করতে গেলে দেখা যাবে পরীক্ষা চলে আসতেছে, তারপর আমরা শেষ করতে পারতেছি না। সো ইম্পর্টেন্ট ব্যাপারগুলো শেষ করার চেষ্টা করবো। তো মূলদ সংখ্যা এগুলো তোমরা জানো, একটু নিজেরা একটু পড়ে নিবা। তো আমরা এখন যাব অমূলদ সংখ্যা আছে যেটা, এটাও তোমরা পড়ে নিবা, জানো। আমরা এখন যাব ডিরেক্টলি হচ্ছে, আচ্ছা, ব্যবধি। এই ব্যবধিটা কিন্তু তোমাদের মোটামুটি যদি ম্যাথ করি আমরা ক্যালকুলাসে, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন। তো ক্যালকুলাসের যখন ক্লাসটা নিয়েছি আমি চ্যাপ্টার 1-এ, প্রথম ক্লাসে কিন্তু ব্যবধিটা খুবই সুন্দর করে আলোচনা করা হয়েছে, এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু যখনই তোমরা কোনো ম্যাথ করতে যাবো তখন কিন্তু ব্যবধিটা প্রয়োজন। সো তোমরা একটু কষ্ট করে হলেও স্মিতা ঐশী, আচ্ছা, তোমরা এই ব্যবধির ক্লাসটা 1-এতে দেখে নেবা, ওকে। তো তারপর একটু হালকা আলোচনা করে যাচ্ছি। তো আমাদের ব্যবধি হচ্ছে সাধারণত 4 ধরনের। যদি অসম ব্যবধিটা যদি আলোচনা না করি সেক্ষেত্রে, তো প্রথমত খোলা ব্যবধি, ঠিক আছে। খোলা ব্যবধিটা হচ্ছে লেস দেন হোক বা গ্রেটার দেন হোক 1 2। এই যে 1 2 দুটা বাস্তব সংখ্যা আছে, এই বাস্তব সংখ্যা আমরা নিতে পারবো না। এই বাস্তব সংখ্যা ব্যতীত যে ব্যবধিটা নেওয়া যায় না, সারা 1 থেকে মনে করো যে লেস দেন 2, লেস দেন x, লেস দেন 3, ঠিক আছে। ভাই হালকা করে বুঝান, হ্যাঁ, সাজ্জাদুল ইসলাম হালকা করে বোঝাচ্ছে, আর তোমরা ক্লাসটা দেখে নিবা গ্রুপ থেকে। তো দেখো খোলা ব্যবধিটা হচ্ছে, খোলা ব্যবধি, আচ্ছা একটু ভালো করে বুঝাই দিই। তো খোলা ব্যবধিটা দেখো যে 1 লেস দেন x, লেস দেন 3। তো দেখো শুধু লেস দেন আছে, তার মানে এখানে কি বোঝাচ্ছে, 1 ব্যতীত 1 এর চেয়ে বড় এবং 3 ব্যতীত 3 থেকে ছোট মানটাই কি আমাদের হচ্ছে x এর মান। তার মানে খোলা ব্যবধি 1, খোলা ব্যবধি 3, ছোটটা বাম পাশে দেব, আমরা বড়টা ডান পাশে দেব। তার মানে দেখো খোলা ব্যবধি 1, খোলা ব্যবধি 3 মানে বোঝাচ্ছে 1 আর 3 বাদে 1 আর 3 এর ভিতরে যে মানটা আছে সেই মানটা আমাদের কি x এর মান। তো 1 আর 3 বাদে 1 এর ভিতরে কি আছে, 2। তার মানে খোলা ব্যবধি বলতে গেলে এক কথায় খোলা ব্যবধির সঙ্গে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা নিতে পারবো না, সেই সংখ্যাটা ব্যতীত বাকি মানগুলো আমরা নিতে পারবো, ঠিক আছে। তো আমরা এখন খোলা ব্যবধির সংখ্যা রেখায় এভাবে প্রকাশ করি, এখানে কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে। এটা একটু 1,
এভাবে একটু ব্ল্যাক করে দিব, এরপর ফাঁকা 3, মানে এই 1 3 ব্যতীত এই মাঝখানে যে সংখ্যাগুলো থাকে সেটাই হচ্ছে খোলা ব্যবধি। 2, হ্যাঁ দুলাল মধু, গ্রেট 2। তো এরপর আসি বদ্ধ ব্যবধিতে, একটু হালকা করে টাচ দিচ্ছি। বদ্ধ ব্যবধির ব্যাপারটা হচ্ছে এই যে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা বদ্ধ ব্যবধি প্রকাশ করে থাকি। তো এখানে দেখো 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 3, দেখো লেস দেন ইকুয়াল আছে, ইকুয়াল গ্রেটার দেন হোক আর লেস দেন হোক, যদি ইকুয়াল সংখ্যাটা থাকে তার মানে আমরা কি বুঝতে পারি যে 1 সহকারে, ইকুয়াল থাকলে কিন্তু মনে বলতে পারি আমরা যে বাস্তব সংখ্যাটা থাকে সেটা সহকারে 1 এর চেয়ে বড় এবং 3 সহ 3 থেকে ছোট মানটা হচ্ছে বদ্ধ ব্যবধি। তার মানে 1 সহকারে, যেহেতু সহকারে নিতে পারতেছি 1 সহ, সো বদ্ধ ব্যবধি ইউজ করব 3 বদ্ধ ব্যবধি। 1 2 3, গ্রেট। তাহলে 1 আর 3 সহকারে যেহেতু, তার মানে এখানে আমরা কি কি মান পাচ্ছি 1 2 3, 1 থেকে 3 পর্যন্ত এবং 1 3 সহ। তো এটা আমাদের বদ্ধ ব্যবধি। ওকে, ইটস ক্লিয়ার। দুলাল মধু 1 2 3, গ্রেট। ফারহান 1 2 3, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা এখন একটু আলোচনা করব অর্ধ খোলা অর্ধ বদ্ধ ব্যবধি। আমি লিখতেছি না, অর্ধ খোলা মানে এক পাশে খোলা আর এক পাশে বদ্ধ ব্যবধি। তো এখানে যদি থাকে 1, এখানে যদি 5 থাকে, তাহলে আমরা কি বুঝতে পারবো যে পাশে খোলা ব্যবধি আছে সেই পাশের সঙ্গে যে বাস্তব সংখ্যাটা আছে সেটা ব্যতীত, তাহলে 1 এর বড় 2, সেটা ব্যতীত এই ডান পাশে যে আছে যে বাস্তব সংখ্যা থাকবে সেটার সঙ্গে যে বদ্ধ ব্যবধি থাকবে সেটা সহকারে 1 ব্যতীত 1 এর চেয়ে বড় 5 এর সমান 5 পর্যন্ত যে সংখ্যাগুলা সেটা হচ্ছে এই বদ্ধ অর্ধবদ্ধ অর্ধ খোলা ব্যবধির সংখ্যা। 2 3 4 5, দুলাল বন্ধু, গ্রেট। 2 3 4 5 ব্যাপারটা এরকম, একটু আমি হচ্ছে অসমতা দ্বারা বোঝাই যে 1 লেস দেন x লেস দেন ইকুয়াল 5, এর হচ্ছে 1 ব্যতীত 1 থেকে বড় x এর মান এবং 5 থেকে ছোট 5 এর সমান 5 থেকে ছোট, সেটা আমরা ব্যবধি দ্বারা প্রকাশ করছি এভাবে, খোলা ব্যবধি 1 বদ্ধ ব্যবধি 5, মানে 1 ব্যতীত 1 থেকে বড় এবং 5 সহকারে 5 থেকে ছোট যে মানগুলো সেটা হচ্ছে x এর মান। আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড। রাফিকা তাসিন, আসলে 1 2 3 না, আমাদের এখানে 1টা নিতে পারবো না, ঠিক আছে, এখানে তো লেস দেন ইকুয়াল না, শুধু লেস দেন। রাফিকা তুমি 1 এর ক্লাসটা করে নিবা, আমাদের গ্রুপে আছে একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, আশা করি তোমাদের অর্ধ ব্যবধি অর্ধ খোলা ব্যবধি হালকা হলেও ক্লিয়ার, যে খোলা ব্যবধি মানে এই মানটা নিতে পারবো না, আর বদ্ধ ব্যবধি মানে এই যে বাস্তব সংখ্যাটা বদ্ধ সংখ্যা নিতে পারবো, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারছো আশা করি। তো সুন্দর এগাটা একটু দেখায়, এই যে দেখো খোলা খোলা রেখে দেবা, এরপর হচ্ছে এভাবে, এখানে যেহেতু 5 বদ্ধ ব্যবধি, সো 5 1টা খোলা আর 5টা বদ্ধ ব্যবধি 1 2 3 4, তেমন 1 ব্যতীত এই যে 5 সহকারে যে মানটা আছে এটা হচ্ছে আমাদের x এর মান। হ্যাঁ 1.0.01, হ্যাঁ অবশ্যই হতে পারে, কিন্তু ওটা তো ভগ্নাংশ সংখ্যা, সো আমরা এখানে নিয়েই নেই। তো 1 থেকে বড় বুঝতে তো 1.001 1.00 এভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি তো 2 পর্যন্ত তো তুমি জীবনে আসতে পারবা না ভাইয়া, কারণ 1 এর পর 1.0000001 এরকম তো অসংখ্য সংখ্যা আছে। সো আমরা একটা পূর্ণ সংখ্যা সবসময় নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তুমি যদি নিজের মতো করে কল্পনা করো যে 0.00 মানগুলো নিবা, তাহলে তুমি ওই মানগুলো নিতে নিতে দেখা যাবে এক সময় বুড়ো হয়ে গেছো কিন্তু তুমি পূর্ণ সংখ্যা নিতে পারতেছো না। সো আমরা পূর্ণ সংখ্যাগুলো নিয়ে আমরা ম্যাথগুলো করার চেষ্টা করি। এবার আসি অর্ধবদ্ধ, আর 4 নাম্বার যেটা অর্ধবদ্ধ আর এর পাশে কি খোলা, তার মানে এটা সেম, যে পাশে যদি 3 থাকে এ পাশে যদি 1 থাকে, সরি এ পাশে ছোট মান থাকবে, সবসময় বাম পাশে ছোট মান থাকে, এ পাশে 3, তার মানে এই 1 ব্যতীত, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার করলে কি 1 খোলা, আবারও 1 হচ্ছে বদ্ধ ব্যবধি আর 3 হচ্ছে তোমাদের কি খোলা ব্যবধি। ওকে, তো 1 ব্যতীত 3 1 সহকারে বদ্ধ ব্যবধি মানে সহকারে 1 লেস দেন ইকুয়াল x লেস দেন 3, মানে 1 সহকারে, অলরেডি কেউ কমেন্ট করে ফেলছে দুলাল মধু, এটা 2 3, আচ্ছা দুলাল মধু এটা তুমি একটু ভুল করছো, যে এখানে 2 3 না, এখানে 3টাই কি খোলা ব্যবধি, 3টাই খোলা ব্যবধি আর 1টাই বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি মানে আমরা নিতে পারবো 1 লেস দেন ইকুয়াল x লেস দেন 3, তার মানে 1 সহ 1 থেকে বড় 3 ব্যতীত, তার মানে আমাদের এখানে মানটা হচ্ছে 1 2। দেখি ওনাকে কমেন্ট করছে 1 2, গ্রেট। আন্নিকা 1 3 না, 3 তো আমরা নিতে পারবো না, 3 খোলা ব্যবধি, ঠিক আছে।
দুলাল মধু 1 2, হ্যাঁ দুলাল মধু এবার ঠিক আছে। আনিকা আক্তার, এখানে 3টাই হচ্ছে আমাদের, সরি 3 হচ্ছে খোলা ব্যবধি, তো খোলা ব্যবধি তো নিতে পারবো না, খোলা ব্যবধি ব্যতীত 1 সহ 1 থেকে বড়। তো এটাকে আমাদের সংখ্যা রেখা যদি একটু দেখতে চাই, তো এই যে 1টা হচ্ছে আমাদের যেখানে, সেটা হচ্ছে বদ্ধ করে দিলাম 1 সহ, যেহেতু 2 যদি 3 এখানে হয় সেটা হচ্ছে খোলা, এখানে বদ্ধ হবে না 3, তাহলে 3 ব্যতীত 1 থেকে 2 এর মধ্যে যে মানটা সেটাই। তো আমরা 1 এতে সেট আকারে প্রকাশ করে দেখেছিলাম, তোমরা একটু ওই ক্লাসটি একটু রিপিট দেখবে, কারণ আগের ক্লাসের অনেকে আছে তো, সো এখন দেখালে অনেকে বোরিং মনে করবে। হ্যাঁ ফারহান গ্রেড 1 2, দুলাল মধু 1 2। ওকে, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবা, এতে তোমাদের এই ক্লাসের মধ্যে হয়ে যাবে। তো আমি আবার একটু রিপিট করি যে তোমাদের যে ব্যবহার মানে স্বীকার্য গুলো, আশা করি যোগের যে স্বীকার্য, গুণের যে স্বীকার্য, আশা করি এখনো তোমাদের স্মরণ আছে। তো এখন আমরা একদম দৌড় দিব একদম থিওরেম 1 এ, ঠিক আছে? কত বাজে? ওকে, আচ্ছা এখন আমরা যে থিওরেম 1 আছে সেটা একটু প্রমাণ করার চেষ্টা করি। থিওরেম 1, তো ম্যাথ দেওয়াটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, বুঝতে পারলে খুবই ইজি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা থিওরেম 1টা একটু দেখি। থিওরেম 1 এর আমরা সব করব না, আমরা করব এখানে 1 নাম্বার করতে হচ্ছে, 3 নাম্বার করতে হচ্ছে, আর তোমাদের জন্য 4 করতে হচ্ছে। তো 5 আসছে হচ্ছে কি বলে এটা, মেজরদের জন্য, তো 5টা আমরা করে রাখবো, সমস্যা নাই, ফর সেফটি। আমরা 1 নাম্বারটা বলতেছে, দেখো আজকে কয়টা পারি দেখি করার চেষ্টা করি, কারণ তোমাদের পর একটা আমার মেজরদের পেড বেস আছে, আলহামদুলিল্লাহ ওখানে 60+ স্টুডেন্ট আমার পেড বেসে আছে, কিন্তু বেশিরভাগই রেকর্ড ক্লাস করে, কারণ ক্লাস রেকর্ডও থাকে তো। আচ্ছা তো দেখো এখানে 1 নাম্বারটা দেখো বলতেছে প্রথমত 1 = 0 যদি হয়, 1 × 0 যদি হয়, 0 × এটা মনে পড়তেছে, এটা হচ্ছে আচ্ছা 0 × a যদি হয়, এটা ইকুয়াল 0, এটা প্রমাণ করতে অদ্ভুত না ব্যাপারটা, যে a × 0 = 0 × a ইকুয়াল 0। তো আমরা তো বুঝতে পারছি যে এটা 0 এর সঙ্গে এটা গুণ হয়, 0 এর সঙ্গে এটা গুণ হয়, তাহলে 0 চলে আসে। এখানে আমাদের যে ফরল সকল এটা হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে? তো এটা অদ্ভুত না একটা ব্যাপার, যেটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। তো এটা আসলে আমাদের প্রমাণ করতে হবে যেভাবে, আসলে করার কিছু নাই, এগুলো এভাবে প্রমাণ করতে হয়, যে স্বীকার্যগুলো আমরা শিখলাম সেই স্বীকার্যগুলো আসলে একটু ফলো করতে হয়, ঠিক আছে? তো এখানে যে কাজটা করতে হবে, যে a.0 আনার জন্য, যে আমরা জানি 0 ইকুয়াল কিন্তু আমরা লিখতে পারি 0 + 0, মানে 0 = 0 + 0 মানে হচ্ছে 0 + 0 মানে 0, তো 0 = 0 আমরা লিখতে পারি। ব্যাপারটা ইন্টারেস্টিং, শেষ করে ফেলি। তো এর সঙ্গে আমরা এখন a.0 0.a এগুলো আনার জন্য আমরা প্রথম চেষ্টা করবো a.0 = a0 মান আনার, ঠিক আছে? আমরা যে কাজটা করব, এর সঙ্গে একটা a.0 দিয়ে ফেললাম, তার মানে a.0টা আমাদের আসলো, তাহলে এখানে একটা a নিয়ে ফেলছি, তার মানে আমাদের কি এখানেও একটা প্রত্যেকটার সাথে এটা কি গুণ অবস্থায় থাকবে, মানে এরকম a + a × 0 + 0, যেহেতু এখানে a এক্সট্রা নিয়েছি, এর পাশে একটা a এক্সট্রা নিতে হবে, তাহলে পরবর্তীতে a.0 এটা এর সঙ্গে গুণ করে দেই, তাহলে a × 0 + a × 0 চলে আসে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, যে উভয় পক্ষে a.0 উভয় পক্ষকে -a.0 দ্বারা যোগ করে ফেলবো। এ পাশেও আমরা a.0 + a.0 + -a.0 করার কিছু নাই, এটা প্রমাণের ক্ষেত্রে আমাদের রুলসটা এমনই যে, আচ্ছা স্টেপগুলো আমি আরেকবার যখন আলোচনা করবো একদম ইজি হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। তো এখন যে কাজটা করব আমরা এখানে ব্যাপারটা কি হচ্ছে একটু তোমাদের ভেঙে দেই, যে ব্যাপারটা হচ্ছে আমরা তো ডিরেক্টলি আর কি লিখতে পারি না যে a × 0 মানে 0, তো আমাদের a × 0 তো রাখতে হবে, কারণ এখানে প্রমাণে বলছে a × 0 = 0, এটা প্রমাণ করতে হবে, তো সো আমাদের তো a বাস্তব সংখ্যাটা রাখতে হবে যেভাবে হোক। তো দেখো এখানে a × 0, তো প্লাসে মাইনাসে -a × 0 হয়ে গেল, এরপর a × 0 + a × 0 প্লাসে মাইনাসে -a × 0, তো এখানে দুটা a × 0 ছিল, তো আমাদের একটা a × 0 প্রয়োজন, আর একটা কি এখানে একটা = 0 প্রয়োজন। এটা প্রমাণ করার জন্য একটা -a × 0 এক্সট্রা করে নিলাম, দেখো উভয় অংশ থেকে ব্যাপারগুলো ভ্যানিশ হয়ে যাবে, পজিটিভ a × 0 নেগেটিভ a × 0 = 0। তোমাদের মূল থিমটা বলতেছি
পজিটিভ নেগেটিভ একটা কেটে দুইটা কেটে গেল, তাহলে শুধু থাকে a ইন্টু জিরো। আমরা এটাকে এভাবে লিখতে পারি a ইন্টু জিরো ইকুয়াল জিরো। তো দেখো মজার ব্যাপার যে প্রথম একটা আমাদের প্রুফ হয়ে গেছে যে a ইন্টু জিরো ইকুয়াল জিরো। এখন দ্বিতীয়টা প্রুফ করবো। তো প্রথমে একটু বলি, প্রথমে জিরো ইকুয়াল জিরো প্লাস জিরো ধরে নিলাম আমরা। এরপর আমাদের তো এ একটা বাস্তব সংখ্যা আনা প্রয়োজন, কারণ এ তো ছাড়া আমরা প্রমাণ করতে পারবো না, যেহেতু a ইন্টু জিরো ইকুয়াল জিরো। সো একটা a নিলাম উভয় পক্ষে গুণ অবস্থায়, নেওয়ার পরে গুণ করে ফেললাম। এরপরে দেখো এখানে ইন্টু এ, এখানে ইন্টু জিরো, এখানে ইন্টু, আমাদের এতগুলো লাগবে না, জাস্ট একটা লাগবে আর এক পাশে জিরো। সো এদের বিপরীতটা নিলাম, ঠিক আছে। বিপরীত যে গুণন স্বীকার্যটা দেখেছিলাম, যে সরি গুণন যে যোগের যে স্বীকার্যটা দেখেছিলাম, স্মরণ আছে যে a ইন্টু জিরো এটাকে বাদ দেওয়ার জন্য বিপরীত স্বীকার্যটা আমাদের প্রয়োজন ছিল, মাইনাস a ইন্টু জিরো। এখন দেখো স্বীকার্যটা কোথায় আমরা প্রয়োগ করতে পারতেছি। তো নিয়ে নিলাম যাতে এটা আমাদের ভ্যানিশ হয়, যাতে এটা আমাদের ভ্যানিশ হয়। আমরা দেখেছিলাম স্বীকার্য যে a ইন্টু জিরো প্লাস মাইনাস a ইন্টু জিরো ইকুয়াল জিরো, ঠিক আছে। সরি যোগের ক্ষেত্রে পজিটিভ দেখছিলাম, সমস্যা নেই। তো দুইটা পাশে জিরো হয়ে গেল, এই পাশে a ইন্টু জিরো থাকলো, a ইন্টু জিরো ইকুয়াল জিরো। তো স্যাম ভাবে দ্বিতীয়টা তোমরা স্যাম ভাবে করবা, সো এটা একটু সময় কম নেব। আবার জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো প্লাস জিরো। তো দেখো জি ভাইয়া দুলাল মতো, ওকে দুলাল মতো খুব অ্যাক্টিভ দেখতেছি, গ্রেট ভাইয়া, অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা তো দেখো এখানে লিখলাম ফার্স্টে, কারণটা আমাদের প্রথমে a ইন্টু জিরো প্রমাণ করতে হচ্ছিল ইকুয়াল জিরো। এখানে দেখো দ্বিতীয়টা প্রমাণ করব, পরবর্তীতে a আছে। তো আমরা কি করব, জিরোর পরে a নিব। দেখো যে প্রমাণটা করতে হবে জিরো ইন্টু ইকুয়াল জিরো, সেটা আমাদের চলে আসছে। তো তাহলে জিরো প্লাস জিরো ইন্টু একটা a কি উভয় পক্ষে পরবর্তীতে একটা a আমাদের কি গুণ অবস্থায় থাকতেছে, তাহলে জিরো ইন্টু a এখানে গুণ করে দেয়, জিরো ইন্টু a প্লাস জিরো ইন্টু a। সরি আসলে কথা বললে গলা শুকাই যায়। তো সেম ভাবে আগের মতোই জিরো ইন্টু এ, একটু খেয়াল রাখো এখানে a ইন্টু জিরো ছিল, সো প্রথমে মাইনাস a ইন্টু জিরো কিন্তু যোগ করে দিছিলাম, কিন্তু এখানে জিরো ইন্টু এটা পরে, সো আমরা যোগ করবো জিরো মাইনাস জিরো ইন্টু এ, যেরকম থাকবে সেরকমই বিয়োগ করতে হবে। এখানে জিরো ইন্টু এ প্লাস জিরো ইন্টু এ প্লাস আরেকটা কি মাইনাস জিরো ইন্টু এ, ওকে। তো এই দুটা প্লাস মাইনাস হয়ে গেলে কি হয়ে যাবে জিরো, এই দুটা প্লাস মাইনাস হয়ে গেলে জিরো হয়ে যাবে, শুধু থাকে কি জিরো ইন্টু এ। এটা শর্ট করলাম কারণ আশা করে বুঝতে পারছো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি জিরো ইন্টু এ ইকুয়াল জিরো। তো দেখো এন্ড ফাইনালি আমাদের যে ব্যাপারটা চলে আসলো যে দুইটা যদি মিলে আমরা যদি একটা দেই, এটা যদি 2 নাম্বার সমীকরণ দিয়ে থাকি, তাহলে বলতে পারি ভাই ওইটার মতো জাস্ট একটা অপোজিট। আচ্ছা কে বলছে, সাজ্জাদুল ইসলাম, হ্যাঁ সাজ্জাদুল, গ্রেট। তো প্র্যাকটিস করতে হবে, নয়তো বুঝতে পারবো না তো কেমন, ঠিক আছে, এই জন্য প্র্যাকটিস করবো। সুতরাং আমরা 1 আর 2 থেকে পাই যে a ইন্টু জিরো, জিরো ইন্টু এ ইকুয়াল জিরো, ঠিক আছে। তো আসলে এটা খুবই ইজি ছিল, তোমরা বুঝতে পারছো। তো এটা না বোঝার কিছু নাই, এরপর যদি একটু কমেন্ট করতে চাও কমেন্ট করে ফেলো বুঝতে পারছো কিনা। আচ্ছা তো আমরা এখন 3 নাম্বারটা করবো, 3 নাম্বারটা আর একটু ইন্টারেস্টিং, ঠিক আছে। তো এই যে শুরুটা মনে রাখবা, যে শুরুটা কিভাবে হচ্ছে, কারণ এই যে মোটামুটি 3টা ম্যাথ করলে কিন্তু আমাদের এখানে তো হয়ে যাচ্ছে, একটু ঝামেলায় বলা যায়, কারণ 3টা ম্যাথের সিস্টেমটা 3 রকম করে শুরু। 3 নাম্বারটা বলতেছে, প্রশ্নটা হচ্ছে মাইনাস এ ইন্টু মাইনাস বি যদি আমরা করে ফেলি তাহলে আমরা ইকুয়াল এ বি পাবো। তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে এ বি হচ্ছে, এটা আমরা সহজে পারতেছি, কিন্তু আমরা কি করতে হবে, স্বীকার্য সিস্টেম গুলা প্রয়োগ করে আমাদের এটা প্রমাণ করতে হবে যখন এ আর বি এখানে কি বাস্তব সংখ্যা, ওকে। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তো এখন এটা প্রমাণের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, কাজটা হচ্ছে যে আমরা জানি জিরো ইকুয়াল মাইনাস এ ইন্টু জিরো লেখা যায়। কেন লেখা যায়, কারণটা হচ্ছে খুবই সহজ, জিরোর সঙ্গে মাইনাস এ জিরো গুণ করে ফেলো, জিরো চলে আসবে, তার মানে জিরো ইকুয়াল জিরো হয়ে যাবে। সো আমরা এটা কি লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করবো একবার প্রমাণ করে ফেলি, এরপর একবার ভালোভাবে বোঝাই দিব নি। দেখো তো এই পাশে জিরোটা রেখে দিলাম, এই পাশে আমাদের থাকতেছে মাইনাস এ, আর এখানে একটা আছে জিরো। তো এই জিরোটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি
সাপোজ দেখো যদি আমরা -1 + 1 লিখি সেক্ষেত্রেও কিন্তু কিন্তু 0 আসে, কারণ +1 -1 কেটে গেলে 0 আসে। তো আমরা দেখো এখানে যে কাজটা করব ইন্টু বি প্লাস -b, মানে হচ্ছে ব্যাপারটা তোমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। দেখো b প্লাস -b মানে কত, b প্লাস -b, তাই না? b প্লাস মাইনাস b ইকুয়াল কত, 0। তো আমরা বুঝতে পারতেছি যে b প্লাস -b মানে হচ্ছে কি আমাদের 0, যেহেতু শিকার যে আমরা হচ্ছে কি যে যোগ বিপরীত মেবি, হ্যাঁ বিপরীত যে যোগের অস্তিত্ব ছিল ওই শিকার যে b প্লাস -b ইকুয়াল আমরা 0 শিখেছিলাম। ওকে, আচ্ছা এখন এটা আমরা ইকুয়াল কি লিখতে পারি একটু দেখি, যে এটা কিন্তু দেখো মাইনাস এটার সঙ্গে কিন্তু গুণ অবস্থায় আছে, এই মাইনাস এটার সঙ্গে গুণ অবস্থায় আছে। সো আমরা একটু গুণ করে ফেলি, যে তাহলে -a ইন্টু এ বি প্লাস -a ইন্টু এখানে একটা -b আছে ইন্টু -b। আশা করি ক্লিয়ার। তো এখন দেখো আবার এটা কিন্তু 0 ইকুয়ালি আসতেছে, আমরা একটা লাইন এখানে আমরা 0 ইকুয়ালি কিন্তু করতেছি তোমাদের বোঝানোর জন্য। বই এভাবে করছে মানে এভাবে করতে হবে তেমন না, তোমরা এই যে এপাশে 0 ইকুয়াল ইকুয়াল দিয়ে এই লাইনগুলো লিখতে পারো, ঠিক আছে? তো আমি এভাবে লিখতেছি, সমস্যা নাই। -a ইন্টু বি প্লাস -a ইন্টু -b। আবার 0 ইকুয়াল তাহলে কি আসবে আমাদের, দেখো যে এটা গুণ করে ফেলি, তাহলে -ab প্লাস -a টু -b গুণ করে যোগ করে দিলাম না, সমস্যা নাই। তো এখন আসি আমরা যে একটা পয়েন্টে চলে আসি, উভয় পক্ষকে আমরা কি করব, 0 দ্বারা ab দ্বারা যোগ করে ফেলি, ab প্লাস 0 ab প্লাস -ab প্লাস -a ইন্টু -b। খুবই সহজ ব্যাপার, উভয় পক্ষে ab দ্বারা যোগ করে ফেললাম। এখন এই 0টাকে এই পাশে আমরা পার করে দেব, ঠিক আছে? যেহেতু আমাদের হচ্ছে, আচ্ছা পার করে দিয়ে পরে বলতেছি। তো 0টাকে যদি আমরা পার করে দিব না দেই, পার করে না দিয়ে একটা কাজ করা যায় এখানে, দেখো এই -ab আছে এখানে কি পজিটিভ ab, তো দুইটা যদি মাইনাস করে ফেলি তাহলে কত আসে আমাদের, 0। তো 0 মানে তো 0ই, সো ওটা লিখলাম না এখানে। আর এখানে ab প্লাস -ab আছে, তো প্লাসে মাইনাসে -ab, ab পজিটিভ ab নেগেটিভ ab যদি কেটে যায় তাহলে 0 আসে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো তোমরা। এখানে -a ইন্টু -b আছে। তো দেখো আমাদের যে প্রমাণ প্রয়োজন চলে আসছে কিন্তু, ab ইকুয়াল -a -b, 0 মানে তো 0ই, ওটার তো কোনো ভ্যালু নাই। তো মাইনাস একটু সাজাই যদি লিখি, প্রমাণটা মেবি চাইছিল এরকম -b ইকুয়াল ab। তো ঘটনা কি কি ঘটে একবার রিপিট করি। প্রথমত আমরা এটা জানি 0 ইকুয়াল -a ইন্টু 0, মানে হতো 0 সঙ্গে কোনো কিছু যোগ করলে সেটাও 0। তো মাইনাস এটা নিলাম কারণ আমাদের প্রমাণের ক্ষেত্রে প্রয়োজন। এরপরে এক্সট্রা 0-র জন্য আবার কি নিলাম, b প্লাস -b, কারণ এই দুটো প্লাস মাইনাস করে আবার 0 চলে আসে। এরপরের স্টেপটা এই লাইনটাকে একটু গোছাই নিলাম, গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পরের সঙ্গে আবার ab যেহেতু আমাদের প্রমাণে আছে প্রয়োজন, আর -a ইন্টু -bও যদি এক্সট্রা ভাবে আসে দেখো, তো এটাও আমাদের প্রয়োজন, তাই না? তো এই দুটা তো পজিটিভ থাকা লাগবে, যদি পার করে দাও তাহলে কিন্তু নেগেটিভ আসবে, সে কিন্তু হচ্ছে না। আর পজিটিভ এবিও প্রয়োজন, তো সো আমরা পজিটিভ এবি একটা নিলাম, যেহেতু আমাদের প্রমাণে একটা পজিটিভ এবি প্রয়োজন, এটা তো আছে আমাদের এখানে এক্সট্রা। তো এই নেগেটিভ এবিটা দেখো আমাদের ভ্যানিশ করে দিতে হবে। দেখো পজিটিভ এবিটা যদি এই পাশে যোগ করে দিই, নেগেটিভ এবির সঙ্গে ভ্যানিশ হয়ে গেল, তখন এই যে দুটা প্রমাণের প্রয়োজন আমাদের, এই দুটা প্রমাণের বস্তুগুলো বাস্তব সংখ্যাগুলো কিন্তু আছে। সো দেখো ব্যাপারটা কিন্তু একটু টেকনিক্যাল। তো এই দুটা প্লাস মাইনাস করলে 0 আসে, এটা থাকে, এটা ইকুয়াল এটা। আশা করি থিওরেম 3টাও তোমরা বুঝতে পারছো। এই যে থিওরেম গুলো করছে একটু টেকনিক্যাল, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের প্রুফ হয়ে গেল। প্রুফ আমি একটু টাইমটা দেখি। আমি বলে যাচ্ছি যে আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই থাক, আর আমরা নেক্সট মাস থেকে দেখা যাক 4 থেকে 5টা ক্লাস নিতে চেষ্টা করব, আর একটু দ্রুত দৌড়ানোর চেষ্টা করব। তো আজকে আমরা অনেক কিছু শিখলাম, 2টা থিওরেম শিখলাম, এর সঙ্গে যোগের ক্ষেত্রে স্বীকার্য শিখলাম, এরপর গুণের ক্ষেত্রে স্বীকার্য, সেটি বাস্তব ফিল্ডের, আর ক্রমের ক্ষেত্রে। তো আশা করি তোমাদের সাইড নোট করে দিতে হবে। না সাইড নোট করে দিতে হবে না ভাইয়া, গ্রেট, অনেক সুন্দর বুঝান, থ্যাংক ইউ দুলাল মধু।
আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল আছে, তোমরা হয়তো বা জানো কি জানো না, যে হচ্ছে হোম টিউটর 55। তো ওখানে ফিজিক্স 1 ক্লাস নেওয়া শুরু করে দিচ্ছি। তোমরা যারা নন মেজর ফিজিক্স 1 আছে চাইলে দেখতে পারো। আচ্ছা, তো তোমাদের বলি যে আমাদের একটু ফাইনালি একটু রিপিট করি ক্লাসগুলো কি কি ছিল। এরপর 2টা থিওরাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা যদি আরেকবার দেখো অথবা নোটের পিক দেবো, তোমাদের এই কয়েকটা ম্যাথে এক্সামে আসলে আর কখনো তোমরা ভুলবা না, ঠিক আছে? তো আই উইশ তোমরা নেক্সট ক্লাসে আবার থাকবে। ক্লাস কি আর একটা হবে বললেন যে, হ্যাঁ সাজাদ ইসলাম, তুমি তো মেবি পেইড গ্রুপে আসো। হ্যাঁ, আমাদের ফ্রি ক্লাস আর একটা হবে ইনশাল্লাহ। ওইটা কার ভাইয়া? সাজাদুল ইসলাম, হোম টিউটর 55 চ্যানেলটা তো আমার। তুমি কোনটার কথা বলছো? থ্যাঙ্কস ভাইয়া ফয়সাল আহমেদ। ওকে, তো তোমাদের সঙ্গে আমার নেক্সট ক্লাস 31 তারিখে দেখা হবে আর একটা ফ্রি ক্লাসে। আর যদি আমি পেইড ক্লাসও করি, সেটা এমন একটা অ্যামাউন্ট হবে যেটা তোমরা সকলেই পেইড ক্লাস করতে পারবা পেইড করে, হয়তো 360 অথবা 400। ওকে, 360 টাকা হতে পারে, তবে 400। আচ্ছা, তোমরা তাহলে ভাইয়া ফিজিক্স 2 চাই, ফিজিক্স 2 সাদর হোসেন, হ্যাঁ ফিজিক্স 2 হয়তো ক্লাস নিব, সমস্যা নাই। ওকে, আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে অনেক মজা লাগে ক্লাস করে, কমেন্ট করো সকলেই খুব সুন্দর সুন্দর। আচ্ছা ভাইয়ারা, নেক্সট ক্লাসে আবার একটা প্রো মজাদার ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে ইনশাল্লাহ। তো আজকে আমি আর সময় দিতে পারতেছি না তোমার। আচ্ছা, পেইড ক্লাস কখন হবে সেটা 31 তারিখে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।